সরকারি অনুষ্ঠানে আমি কবিতা পড়তে পাবো যদি আমি অর্থ খরচ করি। এই অভিযোগ বাংলা কবিতার জগতে সরকারি কোনো অনুষ্ঠান নিয়ে আজ পর্যন্ত কখনো ওঠেনি, প্রথম উঠেছে। একটা ছোট বৃত্তের মধ্যেই পুরস্কারগুলো ঘোরাফেরা করেছে এখনো পর্যন্ত। মোটামুটি হিসেব বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কবিদের অংশগ্রহণ ছিল 2.5%। প্রত্যাশা সামগ্রিকভাবে সেই প্রত্যাশা একদম পূরণ হয়নি এবং আমাদের কোনো ব্যক্তি মানুষের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। আমরা চাইছি যে এতগুলো অনিয়মের অভিযোগ উঠেছে, অভিযোগগুলো তদন্ত হোক। পশ্চিমবঙ্গ কবিতা অকাদেমি ভারতবর্ষের একমাত্র কবিতা অকাদেমি এবং এই কবিতা অকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার। কিন্তু এখন সেই অকাদেমির বিরুদ্ধে উঠছে বেশ কিছু দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। কারা তুলছেন এই অভিযোগ? বুদ্ধিজীবীরা। এবং তারা এই অভিযোগের ভিত্তিতে এক নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সে দাবি জানিয়ে তারা এক খোলা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। এই চিঠির প্রধান উদ্যোক্তা হলেন কবি এবং অধ্যাপক অংশুমান কর। তিনি সহ আরও বেশ কিছু কবি এবং আবৃত্তিকারেরা প্রায় 100 জন এই চিঠিতে স্বাক্ষর করেছেন। দুর্নীতি এবং স্বজন পোষণের যে অভিযোগগুলো উঠছে তার শিখর কতখানি গভীর, কি গুরুতর অভিযোগ উঠছে এবং কেন উঠছে যে এরকম একটা পদক্ষেপ নিতে তারা বাধ্য হলেন, এই সমস্ত ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করে নেব কবি এবং অধ্যাপক অংশুমান করের সঙ্গে। অভিযোগ কি কি? আনন্দবাজার.com-এর যে খবর প্রকাশ পেয়েছে, যার পরেই আমরা মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখলাম, সেই খবরেই অভিযোগগুলি এসেছে সুস্পষ্টভাবে। মূলত অভিযোগ হচ্ছে 3টি। একটি হচ্ছে যে স্বজন পোষণের অভিযোগ, যে এই কবিতা একাডেমিতে যারা কবিতা পড়তে ডাক পান বা যারা এই কবিতা একাডেমির পুরস্কার পেয়েছেন, তারা একাডেমির যারা পরিচালন সমিতির সদস্য তাদের খুবই ঘনিষ্ঠ এবং তাদেরকেই ডাকা হয়। একটা ছোট বৃত্তের মধ্যেই পুরস্কারগুলো ঘোরাফেরা করেছে এখনো পর্যন্ত মোটামুটি। বিশেষ করে তরুণদের যে পুরস্কার দেওয়া হয়েছে সেইগুলি। এটি হলো প্রথম অভিযোগ। দ্বিতীয় যে অভিযোগটা, সেটা খুবই মারাত্মক অভিযোগ। আমরা খুবই বিচলিত বোধ করেছি সেই অভিযোগটি খবর কাগজে বা ওই অনলাইন প্ল্যাটফর্মে দেখে। সেটা হচ্ছে যে এই কবিতা উৎসবে কবিতা পাঠ করার বা আবৃত্তি করার সুযোগ করিয়ে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে বিভিন্ন মানুষকে আর্থিক প্রলোভন দেওয়া হয়েছে আর অর্থ তোলার অভিযোগ উঠেছে। এবং সেটা তো মারাত্মক যে একটা সরকারি অনুষ্ঠানে, এটা একেবারে দুর্নীতি, আর্থিক দুর্নীতি। সরকারি অনুষ্ঠানে আমি কবিতা পড়তে পাবো যদি আমি অর্থ খরচ করি। এই অভিযোগ বাংলা কবিতার জগতে সরকারি কোনো অনুষ্ঠান নিয়ে আজ পর্যন্ত কখনো ওঠেনি, প্রথম উঠেছে এবং যে জন্য এটা একটা মারাত্মক অভিযোগ। তৃতীয় যে অভিযোগটা অনেকে করেছেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা কবিতা লেখেন, এখানে খুব স্পষ্ট করে আমি বলেওছি সেটা, যে কবিদের কোনো ধর্ম বিভাজন করা যায় না, যে একজন হিন্দু কবি একজন মুসলিম কবি তা হয় না। কিন্তু এটা ঘটনা যে বাংলা কবিতার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে ধর্ম পরিচয়ে যারা মুসলিম, একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের থেকে অনেকজন যে বাংলা কবিতা লিখতে এসেছেন এমনটা ছিল না, ইতিহাস তাই বলে। কিন্তু গত ধরা যাক 20 বছরে তরুণ প্রজন্মের একাধিক ছেলে মেয়ে যারা ধর্ম পরিচয়ে মুসলিম, তারা কিন্তু কবিতা লিখছে। সেখানে এই অভিযোগটা সংখ্যালঘু সম্প্রদায়ের কবিদের কেউ কেউ তুলেছেন যে কবিতার যে অনুষ্ঠান হচ্ছে, উৎসব যে হচ্ছে, সেই কবিতা উৎসবে তাদের অংশগ্রহণ হচ্ছে অত্যন্ত কম এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কবিরা বঞ্চিত হচ্ছেন। যেমন গত বছর যে উৎসব হয়েছে, 2024 সালের যে উৎসব হয়েছে, সেখানে হিসেব বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কবিদের অংশগ্রহণ ছিল 2.5%। তো এটাও তো একটা গুরুতর অভিযোগ। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি অন্তত এরকম 50 জন কবির আমি নাম করব যারা সত্যি সত্যি ভালো কবিতা লেখেন এবং এদের অনেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ডাক পেয়েছেন, তাদের বই প্রকাশ পেয়েছে অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে, বড় বড় পাবলিশিং হাউস থেকে, অথচ তাদের এই উৎসবে ডাকা হচ্ছে না। তো সেটা তো একটা গুরুতর অভিযোগ যে একটা সম্প্রদায়ের কবিদের প্রতিনিধিত্ব সঠিকভাবে এই উৎসবে থাকছে না। মূলত এই 3টি অভিযোগ। কেন নিয়মিত মিটিং হয়নি সে সম্বন্ধে তো আমি যেহেতু কবিতা একাডেমির পরিচালন সমিতির সদস্য নই,
আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমরা দেখেছি ওই আনন্দবাজার.com-এর খবরেই ব্রততী বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন যে কবিতা একাডেমির উৎসব কেন বন্ধ হয়েছে, সেটা তাঁরও প্রশ্ন। এবং তিনিই জানিয়েছেন যে সম্ভবত শেষ মিটিংটি হয়েছিল গত বছর জুন জুলাই মাস নাগাদ, তাও সঠিক মনে করতে পারছি না, এরকম একটা কথা উনি বলেছেন। এটা তো একটা বিরাট বড় একটা অনিয়ম। তার কারণ একটা সরকারি একাডেমি, একটা প্রতিষ্ঠান চলছে, 1 বছরে কোনো মিটিং হচ্ছে না তার, তাহলে সে একাডেমি কী কাজ করছে? মিটিং হচ্ছে না কেন? মিটিং হওয়া তো নিয়মিত উচিত। অন্তত এরকম একটা একাডেমিকে যদি সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করতে হয়, তাহলে মাসে একটা করে মিটিং হওয়া অবশ্যই প্রয়োজন। সেখানে সারা বছরে একটাও মিটিং হয়নি প্রায়, মানে জুন জুলাই মানে জুন পড়েই গেল, এখন জুন, মানে গত 1 বছরে একটিও মিটিং হয়নি। এটার উত্তর তো আমি দিতে পারবো না, এটার উত্তর দিতে পারবে কবিতা একাডেমির পরিচালন সমিতির যারা সদস্যরা, তারাই, যে মিটিং হয়নি কেন। আবার সেখানে ব্রততী দিয়েই প্রায় প্রশ্নই তুলেছেন যে একটা মাত্র মিটিং হয়েছে, কেন উৎসব বন্ধ হয়েছে আমি জানি না। তাহলে হয়তো এই প্রশ্নের উত্তর সভাপতি দিতে পারবেন যে কেন মিটিং হয়নি। অনেকজনই আছেন যারা ক্ষোভ জানাচ্ছিলেন খবরটা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই, অনেকজন কবি আবৃত্তিকাররা। তখন আমাদের উপদেষ্টা হিসেবে তো আপনি না, উপদেষ্টা হিসেবে আমি না, সেই দিক থেকে উপদেষ্টা হিসেবে আমাদের মাথার উপর ছিলেন পবিত্র সরকার। আমি এই চিঠিটার ক্ষেত্রে কবিদের বিশেষ করে সই সংগ্রহ করার ক্ষেত্রে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, যোগাযোগ করেছি। তো আমাদের মনে হলো, মানে অনেকজনই যখন খবরটা প্রকাশ পাওয়ার পর যখন আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, তখন আমাদের মনে হলো যে সরকারের কাছেই এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, অনেকে প্রশ্ন তুলেছেন যে এত রকমের দুর্নীতি হচ্ছে রাজ্যে, তো সেই পরিপ্রেক্ষিতে এরকম একটা অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখার কী প্রয়োজন হলো। আমাদের মনে হয়েছে যে একটা সরকারি দপ্তর যখন একটি উৎসবকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় একটি আর্থিক বর্ষে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কবিতা লেখেন এবং তাঁর সংস্কৃতি চর্চার প্রতি অত্যন্ত নিবিড় একটি, মানে কি বলবো, মনোযোগ আছে বলে আমাদের মনে হয়েছে। তো সেখানে তার অধীনস্থ একটি দপ্তরের মন্ত্রিত্ব অ্যাপ্রুভাল লাগে এরকম একটা উৎসব করতে গেলে, সেই অ্যাপ্রুভালটা আসেনি বলেই নিশ্চয়ই উৎসবটা হয়নি, মানে সাদা বাংলায় বললে যা বোঝায়। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অগোচরে রয়েছে বলে আমাদের তো মনে হয়নি, মানে খবরটা যেভাবে প্রকাশ পেয়েছে, একটা আর্থিক বর্ষের উৎসব বন্ধ করে দেওয়া হলো। বাকি উৎসবগুলো কিন্তু হয়েছে, দেরিতে হলেও হয়েছে। তো সেই জন্য আমাদের মনে হয়েছে যে প্রথমেই এটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই তদন্ত দাবি করা উচিত। যেহেতু আমাদের মনে হয়েছে, আমি গতকাল আরেকটি পোর্টাল আমার সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেখানেও বলেছি যে সরকারের কাছে নিশ্চয়ই এই ধরনের অভিযোগগুলি জমা পড়েছে এবং তার ভিত্তিতেই এরকম একটা সিদ্ধান্ত নিশ্চয়ই নেওয়া হয়েছে। তো সেটা তো আমরা সরকারের তরফ থেকে একটা সদর্থক পদক্ষেপই বলবো, যে তারাও একটু থমকেছেন। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন এই পরিস্থিতিতে সেই মানুষ যার কাছে আমরা এই আবেদনটা রাখতে পারি যে একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং জানা যাক যে অভিযোগগুলো উঠে এসেছে সেই অভিযোগগুলো সত্য কিনা। আমি প্রথমেই বললাম যে যখন এই কবিতা একাডেমি তৈরি হয়েছিল আমাদের প্রবল প্রত্যাশা ছিল। আমি কিন্তু এটা বলবো, এবং এটা একটা কথা খুব পরিষ্কার করি, যে আমরা যে চিঠিটি লিখেছি সেখানে এরকম একটা অনেকে ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে আমরা সভাপতির অপসারণ চাইছি, আমরা কবিতা একাডেমি বন্ধ হয়ে যাক তা চাইছি। আমরা একেবারেই চাইছি না, এই সমস্ত দাবি আমাদের নেই। সভাপতি যিনি আছেন তিনি থাকতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কবিতা একাডেমি বন্ধ হোক তো একেবারেই চাইছি না। আমরা চাইছি যে কবিতা একাডেমির কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হোক। আমরা চাইছি যে এতগুলো অনিয়মের অভিযোগ উঠেছে, অভিযোগগুলোর তদন্ত হোক। এবং দেখা গেছে, আমি কালকে একটা ফেসবুকে পোস্টও করেছি, ওই পোর্টালকে আমি বলেওছিলাম যে গত বছরের উৎসব যদি দেখা যাচ্ছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন যে কবিরা, তাদের অংশগ্রহণ হচ্ছে 2.5%। এটা কোনো সংখ্যা হলো? কি কাজ করা উচিত একাডেমির উচিত ছিল ধারাবাহিকভাবে কবিতা লেখার জন্য ওয়ার্কশপ করা, যেহেতু এর সঙ্গে আবৃত্তিকাররাও আছেন, আবৃত্তিকাররাই বেশি আছেন কোর কমিটির মধ্যে। আমি যতদূর জানি কবিদের মধ্যে বোধহয় একমাত্র সভাপতিই আছেন, বাকি বোধহয় কোনো কবি নেই। তো সেটাও একটা মানে হওয়া কি উচিত ছিল বলে আমি বলবো যে কবিদের কোর কমিটির মধ্যে প্রতিনিধিত্ব আরও বাড়ানো উচিত। কেননা আমরা দেখেছি যে আবৃত্তির ওয়ার্কশপ হয়েছে অনেকগুলি, কিন্তু কবিতা লেখার কর্মশালা হয়েছে 1টি বা 2টি, গত প্রায় 10 বছরের কথা বলছি, প্রায় 10 বছরের। এগুলো তো একটি 2টি হয়েছে। আর ওই নন্দন চত্বরে গাছের তলায় একটা কবিতা কর্নার বলে কবিতা পাঠের একটা আড্ডা হয়, আর বছরে একটি উৎসব হয়। এই কাজগুলো কবিতা একাডেমি করেছে মোটামুটি, যদি খুব না আমি মানে স্মৃতিভ্রষ্ট হই।
কিন্তু কি করা উচিত ছিল একটা কবিতা একাডেমির কাছে? যে এই যে বললাম যে আমাদের প্রবল প্রত্যাশা, প্রথম হচ্ছে যেটা করা উচিত ছিল অবশ্যই, সেটা হচ্ছে বাংলা কবিতার একটা আর্কাইভ তৈরি করা উচিত ছিল। কারণ এগুলো অনেক কিছু ডকুমেন্টস যেগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের এমন অনেক কবি মানে মানে গত কয়েক বছরে প্রয়াত হয়েছেন, যাদের সাক্ষাৎকার একটা ওয়েবসাইট করে সেইখানে সাক্ষাৎকারগুলো আমরা যদি ধরে রাখতে পারতাম, তাদের সাক্ষাৎকারগুলো নিয়ে সেগুলো চিরকালের জন্য আমরা প্রিজার্ভ করতে পারতাম, সংরক্ষণ করতে পারতাম, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং এই কাজে খুব বেশি খরচা হয় না। একটা ওয়েবসাইট ডোমেন কিনতে 15,000 টাকা খরচা হয়, আর একটা করে সাক্ষাৎকার নিতে একটা ক্যামেরা লাগে, মোবাইল ফোনেও নেওয়া যায় সাক্ষাৎকার। খুব খরচ সাপেক্ষ ছিল না বিষয়গুলো। এগুলো হচ্ছে পরিকল্পনা, যে উদ্যোগ নিচ্ছে কিনা, পরিকল্পনা নিচ্ছে কিনা, তার ঘাটতি থেকেছে, অভাব থেকেছে। এই আর্কাইভ করা যেত, যে আর্কাইভে মানে বাংলা কবিতাকে ডিজিটাইজ ফর্মে সংরক্ষণ করা যেতে পারতো, ডিজিটাল আর্কাইভ করে। যদি মানে স্পেসের সমস্যা থাকে, বিভিন্ন সাক্ষাৎকার কবিদের সেগুলোকে রাখা যেতে পারতো, পডকাস্ট করা যেতে পারতো। এবং নিয়মিতভাবে এই কবিতা একাডেমির যে কাজটা করা অবশ্যই উচিত ছিল বলে আমি বারবার, এর আগেও আমি একবার পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে বাংলা কবিতার অনুবাদ করা। গোটা পৃথিবীতে বাংলা কবিতার অনুবাদ হয় হাতে গোনা, অনুবাদ হয়েছে হাতে গোনা। যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিভিন্ন ভারতীয় ভাষা থেকে একের পর এক সাহিত্যিকরা কিন্তু বড় বড় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার পেয়ে যাচ্ছেন। বাংলা কবিতা খুব উঁচু মানে লেখা হয়, কিন্তু সেই উঁচু মানের কবিতাকে মানে বহির্বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ পশ্চিমবঙ্গে যথেষ্ট নেই। এবং একটা কবিতা একাডেমি যখন তৈরি হয়েছিল, আমরা ভেবেছিলাম এই কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, এই কাজটা সবচেয়ে অবহেলিত হয়েছে। আর কি করতে পারতো কবিতা একাডেমি? কবিতা একাডেমি একটা পত্রিকা প্রকাশ করতে পারতো, নিয়মিত একটা পত্রিকা প্রকাশ করতে পারতো, যে পত্রিকায় বাংলা কবিতার ইতিহাস থাকতো, বিভিন্ন কবিদের সাক্ষাৎকার, যেটা আমি বলছিলাম যে অনলাইন প্ল্যাটফর্মে ধরে রাখা, সেটা লিখিত আকারে প্রকাশ পেতে থাকতো, তরুণ কবিদের কবিতা প্রকাশ পেতে পারতো। আরও একাধিক কাজ, একটা পত্রিকা নিয়মিত প্রকাশ হওয়া, অন্তত ত্রৈমাসিক একটা পত্রিকা প্রকাশ হতেই পারতো। কী অসুবিধা ছিল? একটি সংখ্যাও একটি পত্রিকার প্রকাশ পায়নি। আরও কী কাজ করতে পারতো কবিতা একাডেমি? এবং এটাকেও আমি মনে করছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যে কবিতা একাডেমি একটা প্রকাশনা করতে পারতো, কিন্তু কবিদের বই নিয়ে প্রকাশনা, যে তরুণ কবিদের উৎসাহ দানের জন্য প্রতি বছর ধরা যাক 5 জন বা 10 জন তরুণ কবির বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে এনে তাদের বই প্রকাশ করে সেই বইগুলিকে পাঠকের সামনে তুলে ধরতে পারতো। এত কিছু কাজ করার ছিল। বাংলা কবিতার ইতিহাস নির্মাণ করা, একটা আর্কাইভ তৈরি করা, বিভিন্ন কবিদের ইন্টারভিউ নেওয়া, বাংলা কবিতার অনুবাদ করা হিন্দি এবং ইংরেজিতে, যাতে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বহির্বিশ্বে পৌঁছে যায়। হ্যাঁ, নিয়মিত মাঝে মাঝে বড় বড় আলোচনা সভারও আয়োজন করা যেতে পারত। বিভিন্ন যে এই কাজগুলোর অনেকটাই সাহিত্য একাডেমি করে থাকে, অনেকখানি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি করে থাকে। কিন্তু কবিতা একাডেমির বয়স হতে চলল 10 বছর, এই কাজগুলো কোনোটাই করেনি। কী করেছে আমি বললাম। কাজেই আমাদের যে প্রত্যাশা সামগ্রিকভাবে, সেই প্রত্যাশা একদম পূরণ হয়নি। এবং আমাদের কোনো ব্যক্তি মানুষের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। আমরা যে চিঠি লিখেছি তাতে কোথাও লেখা হয়নি যে সভাপতির অপসারণ আমরা চাইছি। আমরা একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি, এবং কবিতা একাডেমি এই যে কাজগুলো করতে পারে, সেই কাজগুলো যেন সুষ্ঠুভাবে আগামী দিনে সম্পন্ন হয়। কবিতা উৎসব সহ, কবিতা উৎসব বন্ধ হয়ে যাক এই দাবিও আমরা করিনি। আমরা সেই দাবিটুকু তুলেছি, এবং আমি আশাবাদী যে আমরা যে দাবি তুলেছি, যেহেতু এই বিষয়টা খুব একটা বড় বিষয়ই হয়ে গেছে, আশা করব যে সুবিবেচনা ফিরবে। এবং সভাপতি এই আমাদের দাবিগুলিকে, উনি একটা জায়গায় দেখলাম বলেছেন যে এত হিংসের কোনো ব্যাপার নেই, এগুলো যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবিগুলির প্রতি উনি মনোযোগ দেবেন, গুরুত্ব দিয়ে আমাদের কথা ভাববেন, সরকারের সঙ্গে কথা বলবেন, এবং সরকারের প্রধান একটা তদন্তও করবেন, এবং কবিতা একাডেমিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে যা যা নির্দেশ তার দেওয়ার কথা তিনি দেবেন, এই আশা আমি রাখছি। ফলো করুন inscript.me